লেখিকা সুপর্ণা ঝাড় স্বপ্ন পূরণ। আজকেও সেই ভালো করে না ভাজা সবজি দিয়ে কাটা পোনার পাতলা ঝোল আর ঠান্ডা জমাট বাঁধা ভাত। আজকেও অমলের ঠিকমতো খাওয়া হলো না। আসলে নিজের হাতে নিয়ে খেতেও ভালো লাগে না তার, কিন্তু কিছু করার নেই। আজ 5 বছর ধরেই এমনটাই হয়ে আসছে। অন্য কেউ থাকলে এতদিনে হয়তো অভ্যেস হয়ে যেত, কিন্তু অমল মন থেকে এখনো এই খাওয়ার সময়টাও অন্তরার না থাকাটা অন্তর থেকে মেনে নিতে পারে না। না না, ভয় পাওয়ার মতো কিছু হয়নি অন্তরার। আসলে অন্তরা সকালবেলায় ছেলে আকাশকে নিয়ে স্কুলে চলে গেছে। আজ 5 বছর ধরে এমনটাই হয়ে আসছে। এতদিন ছেলে ছোট ছিল, দূরের স্কুল, তাও আবার নামি ইংলিশ মিডিয়াম স্কুল। সবকিছু জানার বোঝার জন্য কিছুদিন ছেলের সাথে যাবার প্রয়োজন ছিল, তাই বাধ্য হয়ে ছেলের সঙ্গে যেতে হতো অন্তরাকে। কিন্তু এখন যেন অভ্যেস হয়ে গেছে, ছেলেকে একলা ছাড়তেই চায় না অন্তরা। অমল অনেক চেষ্টা করেছে ছেলেকে স্কুল বাসে দেবার, কিন্তু অন্তরা কিছুতেই ছেলেকে বাসে ছাড়তে রাজি নয়। বলে বাসে গেলে ছেলে খারাপ হয়ে যাবে, নয়তো ওর ছেলেকে কেউ মাথা ফাটিয়ে দেবে। তাছাড়া আকাশ যে প্রতিবার প্রথম 10-এর মধ্যে থাকে, তাও নাকি অন্তরার এই ছেলের সঙ্গে থাকার জন্যই। ছেড়ে দিলে ছেলে ফেল করবে এই আশঙ্কায় জর্জরিত সে। এমনিতে আকাশ পড়াশোনা যথেষ্ট ভালো, ছোট থেকেই মন দিয়ে পড়াশোনা করে, কিন্তু অন্তরার তাতে মন ভরে না। ও চায় আকাশ সব বিষয়ে প্রথম হোক, স্কুলের সেরা ছাত্র তৈরি করতে চায় তাকে। আজকেও ভোরবেলা উঠে পটল দিয়ে কাটা পোনার পাতলা ঝোল করে ছেলের সঙ্গে স্কুলে চলে গেছে। স্কুলে পৌঁছে অমলকে ফোন করে জাগিয়ে দিয়েছে। বিরক্ত মুখে উঠে রোজকার মতো অমলের আজকের দিনটিকেও বিস্বাদ মনে হলো। বেজার মুখে ব্রাশ করছিল সে, ঠিক তখনই আবার অন্তরার ফোন আসলো। হ্যালো, শোনো না, আজকে খুব দেরি হয়ে গেছিল গো, তাই শুধু মাছের ঝোল ভাত রান্না করে এসেছি, ঠিক করে খেয়ে নিও কেমন? তবে আজকের তোমার টিফিনটা রেডি করে আসতে পারিনি। ফ্রিজে পাউরুটি, মাখন, জ্যাম সব আছে, আর টেবিলে ফল আছে, একটু নিয়ে নিও, ঠিক আছে? আজ বাবুদের রেজাল্ট দেবে তো, মাথা ঠিক নেই গো। অমল আরো বেজার মুখ করে বলে, আজ বাবুদের রেজাল্ট? অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেল নাকি? আরে ধুর বাবা, গত সপ্তাহে তোমাকে বলেছিলাম না ওদের ক্লাস টেস্ট শেষ হলো, তোমার তো দেখছি কিছুই মনে থাকে না। আমি বলে ভয়ে রাতে ঘুমোতে পারছি না, আর উনি কিছুই মাথায় রাখেন না। এই বলে গজগজ করতে থাকে অন্তরা। অমল বলে, ঠিক আছে ঠিক আছে, ফোন রাখো, আমার অফিসের দেরি হয়ে যাবে। রোজকার মতো ঠান্ডা ভাত নেড়ে চেড়ে দুগাল খেয়ে উঠে পড়ল অমল। অফিসের জন্য রেডি হয়ে মনে পড়ল টিফিন নেওয়া হয়নি। মনে মনে বলল, যাকগে, অফিস ক্যান্টিনে খেয়ে নেব কিছু। বেরোনোর সময় দুটো ফল ব্যাগে ঢুকিয়ে নিল। অমল আইটি সেক্টরে বেশ ভালো পদেই কর্মরত। কিছুটা গলি দিয়ে হেঁটে মোড়ের মাথায় এসে দাঁড়ালো। এখান থেকে অফিসের বাসটা ধরে রোজ। বাসে বসতে না বসতেই আবার অন্তরার ফোন। কি গো, বাসে উঠেছো? সংক্ষেপে হ্যাঁ বলে ফোনটা রেখে দিল অমল। 2-1 সহকর্মীর সাথে কুশল বিনিময়ের পর অমল একটু অন্যমনস্ক হয়ে নিজের জীবনের কথাই ভাবতে লাগলো। এটা কেমন একটা জীবন! ইদানিং অমলের কিচ্ছু ভালো লাগে না, না ঘরে না বাইরে। কারোর সঙ্গে গল্পও করতে ভালো লাগে না বেশিক্ষণ। অন্তরাটা একদম বদলে গেছে, অথচ ও এরকম ছিল না। ওরা দুজনে 4-5 বছর ধরে একে অপরকে চিনে বুঝে ভালোবেসে বিয়ে করেছে। অন্তরা আর ও একই কলেজে পড়তো, যদিও ডিপার্টমেন্ট আলাদা। কমার্সের ভালো স্টুডেন্ট ছিল অমল, আর অন্তরা ছিল আর্টসের ছাত্রী। অন্তরার থেকে 2 বছরের সিনিয়র ছিল অমল। অন্তরার সহজ সরল চোখ দুটো দেখে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়। তারপর পড়াশোনার পাশাপাশি তাদের সম্পর্কটাও এগোতে থাকে। ক্লাসের পর কলেজ ক্যাম্পাসে বসে দুজন মিলে একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখেছিল। অমল অন্তরাকে বলেছিল, আমি সারাদিন বাইরে পরিশ্রম করব, আর তুমি আমার ছোট্ট সংসারটাকে দেখে রাখবে। কেমন? অন্তরা কোনো আপত্তি করেনি। ও অমলের কাঁধে মাথা রেখে সেই স্বপ্নে বিভোর হয়ে গেছিল। তারপর পড়া শেষে অমল চাকরির চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ল। অন্তরাও পড়া শেষ করে অমলের জন্য অপেক্ষা করছিল, যদিও বেশি দিন অপেক্ষা করতে হয়নি। অমলের চাকরি পাবার পর 2 বাড়িতেই জানায় ওরা। তারপর সেখানেও আবার আরেক সংগ্রাম। অন্তরাদের বাড়ি থেকে প্রথমে সরকারি চাকুরে জামাই খুঁজলেও ভদ্র শিক্ষিত চাকুরে হ্যান্ডসাম দেখতে অমলকে খুশি মনে মেনে নিয়েছিলেন অন্তরার বাবা মা।
কিন্তু অমলের মায়ের একটু আপত্তি ছিল। ভীষণ সাদামাটা দেখতে অন্তরাকে নিজের সুন্দর ছেলের সাথে বিয়ে দিতে। মায়ের খুব স্বাদ ছিল অনেক দেখে শুনে সুন্দরী বৌমা আনবেন। আসলে বড় ছেলে পাড়ারই মেয়েকে পছন্দ করে বিয়ে করেছিল, সেখানেও মায়ের আপত্তি ছিল। তাই ছোট ছেলেকে দেখে শুনে বিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু যেখানে ছেলে মন দিয়েই বসে আছে, সেখানে আর এসব কথা ভাবাই বৃথা। অনেক মান অভিমানের পর মা, দাদা, বৌদি, বোন সবাই রাজি হয়েছিল অন্তরাকে মেনে নিতে। বাবা আগেই গত হয়েছিলেন, তারপর বেশ ধুমধাম করে বিয়ে হয়েছিল ওদের। এখনো মনে পড়ে অন্তরার ভীরু ভীরু চোখে হাওড়ার শ্বশুর বাড়িতে পদার্পণ। তারপর অতদূর থেকে অফিসে যাতায়াতের সমস্যা হচ্ছিল বলে সল্টলেকের কাছাকাছি দমদমের দিকে চলে এলো ওরা। হঠাৎ বাসটা দাঁড়িয়ে পড়তেই অমলের ভাবনায় ছেদ পড়ল। এসব পুরনো কথা ভাবতে ভাবতেই কখন অফিসে পৌঁছে গেল। একঘেয়ে ভাবে পার হয়ে যাচ্ছে দিনগুলি। প্রতিদিন ভোরবেলা উঠে অন্তরার ছেলেকে নিয়ে বেরিয়ে যাওয়া, সেই অমলের অফিস। সারাদিনের শেষে ঘরে ফিরেও শান্তি নেই। সে অন্তরার ছেলেকে নিয়ে একঘেয়ে নালিশ, প্রতিদিন পড়তে বসে মা ছেলের খিচখিচ। একটু শান্তিতে টিভি দেখারও উপায় নেই। ছোট ফ্ল্যাট, যতই ভলিউম কমিয়ে টিভি চালানো হোক না কেন, পাশের ঘরে আওয়াজ যাবেই। তাছাড়া অন্তরা পছন্দ করে না ছেলের পড়ার সময় টিভি চালানো। ও বলে ছেলের মন চঞ্চল হয়ে যাবে। বাবা মাকে নাকি এটুকু স্যাক্রিফাইস করতেই হয়, তাই শুধু ডিনারের সময় খবরটা চলে। আজ সন্ধেবেলা অফিস থেকে ফেরার পথে অমলের মা ফোন করেছিল। বোন নীলার বিয়ে হয়েছে বেলুড়ে। কদিন আগেই তার মা বোন নীলার বাড়িতে এসেছে। তাই মা মনে হয় অমলের ফ্ল্যাটেও কদিন এসে থাকতে চান। মেয়ের বাড়িতে বেশি দিন থাকতে চান না মা। তবু বেলুড় মঠের আকর্ষণে বেশ কটা দিন ভালোভাবেই আছেন এবারে। অন্তরাকে গত রবিবারই বলেছিল অমল, চলো দুজন মিলে গিয়ে মাকে নিয়ে আসি। ছেলের সুইমিং আছে বলেও যেতে চাইনি। তাছাড়া ছেলের ক্লাস টেস্ট চলছিল, তাই একটু বিরক্তও হয়েছিল। পরীক্ষার সময় কেউ এলে অন্তরা খুব বিরক্ত হয়, যদিও পরীক্ষা কোনোদিন শেষই হয় না এখনকার স্কুলগুলোতে। অমলদের সময় বছরে 2টো পরীক্ষা হতো, তারপর অনেকটা ছুটি, তারপর মামার বাড়ি নয়তো পিসির বাড়ি। কিন্তু বাবুর এমন কপাল, একটা রাত দাদুর বাড়ি গিয়ে থাকতে পায় না কোনোদিন। আসলে স্কুলে ভর্তি হবার পর ছেলের পড়ার ক্ষতি হবে বলে অন্তরা কোনোদিন বাপের বাড়ি গিয়েও থাকে না, শুধু দেখা করে চলে আসে। হাওড়ার বাড়িতেও খুব কম যাওয়া হয়। অমল বাড়ি ফিরে দেখে অন্তরা থমথমে মুখ, আর ছেলেও মুখ ভার করে পড়তে বসেছে। ভেবেছিল আগামীকাল রবিবার ছুটির দিনে মাকে নিয়ে আসবে, এ কথাটা অন্তরাকে জানাবে। কিন্তু এখন সাহস করে কিছু বলতেই পারছে না। একটু ফ্রেশ হয়ে গিয়ে ছেলের পাশে বসে মাথায় হাত বুলিয়ে চোখের ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? ছেলে কিছু না বলে মুখ গোমড়া করে মন দিয়ে বাংলা পড়তে লাগলো। সারাদিন পরে প্রথম ছেলের সাথে দেখা হয়, তাই একটু ছেলেকে আদর করতে মন চায় অমলের, কিন্তু ছেলের সময় কোথায়। মাঝে মাঝে অমলের মনে হয় একটু একটু করে দূরত্ব বাড়ছে ছেলের সঙ্গে, কিন্তু সব বুঝেও কিচ্ছু করার নেই। না, অন্তরার কাছে জানতে হবে আজ আবার কি হলো। তার আগে অন্তরা এসে ঝাঝালো গলায় বলতে লাগলো, তোমার গুণধর ছেলে বাংলায় ফেল করেছে। সারাদিন ওর পেছনে এত সময় দিয়েও আজ গার্জেন কল, ছি ছি কি লজ্জা। অমল খুব শান্তভাবে ছেলের কাছে গিয়ে বলে, বাংলায় কত পেয়েছো বাবু? ছেলে মাথা নিচু করে বলে, ক্লাসের সবাই বাংলায় ফেল করেছে বাপি। অন্তরা আবার তেড়ে গেল ছেলের দিকে। মিথ্যে কথা বলতে শিখে গেছে তোমার ছেলে। ওদের ক্লাসের ফার্স্ট বয় শোভি কত ঠিক পাশ করেছে। হ্যাঁ মা, শুধু ওই পাশ করেছে, আর সবারই তো গার্জেন কল হয়েছে। ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চাগুলোর এই এক সমস্যা, অন্য ভাষায় জোর দিতে গিয়ে মাতৃভাষার উপর যেন এক অনীহা জন্মে যায়, যেন এটাতে পাশ না করলেও চলবে। অমল বলে, ঠিক আছে ঠিক আছে, তুমি তো বাংলাটা পড়াতে পারো ছেলেকে, তোমার বাংলায় অনার্স ছিল তো, সেটাকে কাজে লাগাও। অন্তরা বলে, আমার সময় কোথায়, সারাদিন পর ক্লান্ত হয়ে ফিরে রাতের রান্না, তার সাথে ভোরের কাজটাও একটু এগিয়ে রাখতে হয়। তুমিও তো পারো ছেলেটাকে বাংলাটা একটু দেখিয়ে দিতে। অমল বিরক্ত মুখে বলে, তোমার ছেলের অত সময় কোথায় যে এতগুলো পড়া শেষ করে আমার কাছে আবার বাংলা পড়তে বসবে? তাছাড়া আমারও তো ক্লান্তি আছে, সারাদিন অফিস করি, একটুও কি রেস্ট নেব না? নালিশার পাল্টা দোষারোপে তর্কাতর্কি বেঁধে গিয়ে আসল বিষয় ঢাকা পড়ে যায়। আসলে সকলেই তো ক্লান্ত, দুজনেরই মনে অবসাদ আর অভিমানের পাহাড় জমে আছে, তাই তুচ্ছ কথাতে তর্ক অশান্তি এ যেন নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। এত কথার মাঝে অমল মাকে আনবার কথাটা বলার সুযোগ পায় না। রাতে বিছানায় শুয়ে ওর মনটা ভীষণ খারাপ করে মায়ের জন্য। গতকাল রাতে অনেক রাত অবধি অমলের ঘুমই আসেনি।
ভোরের দিকে একটু ঘুমটা গভীর হয়েছিল। ভেবেছিল আগামীকাল রবিবার আছে, একটু দেরি করে উঠলেও ক্ষতি নেই। কিন্তু ঘুমোবো বললে কি আর ঘুমোনোর জো আছে? সেই সকাল সকাল উঠে পড়েছে অন্তরা, সাথে ছেলেকেও ডেকে চলেছে এক নাগাড়ে। বিরক্ত হয়ে ঘুমের ঘোরে একবার অমল বলতে গেল, ঘুমোক না আর একটু, আজ তো ছুটি। ছুটি বলেই পড়ে পড়ে ঘুমোতে হবে? আমারও তো ছুটি ছিল, কিন্তু কত বাড়তি কাজ জমে আছে সারা সপ্তাহ ধরে, সেগুলো করতে হবে না? তাছাড়া ওর আগামীকাল প্রজেক্ট জমা দেবার লাস্ট ডেট, সেটাও তো শেষ করতে হবে। তোমার আর কি, ঘুমোক না বলে দিলে নিশ্চিন্ত। এক নাগাড়ে কথাগুলো বলে চলল অন্তরা। সকাল সকাল আবার ঝগড়া শুরু করলে? ধুর, ভাল লাগে না, একটা দিনও শান্তি নেই এই জীবনে, বলে অমল কানে বালিশ চাপা দিয়ে আবার ঘুমানোর চেষ্টা করলো। ওদিকে বাবার সায় আছে দেখে ছেলেও পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করতেই রাগে গজগজ করতে করতে অন্তরা নিজের কাজে চলে গেল। অমলের হঠাৎ মনে পড়ল মায়ের কথা। বাবুকে জড়িয়ে ধরে বলল, এই বাবু, ঠাকুমার কাছে যাবি? এক লাফে আকাশবাবু উঠে বসে বলল, হ্যাঁ বাপি, কখন যাব? এই তো এখনই, যাও ঝটফট রেডি হয়ে নাও। বাবু ভয়ে ভয়ে বলল, মা যাবে না বাপি? অলোক বলল, জানি না, তুমি আর আমি যাব। মা যাবে না শুনে বাবু একটু দমে গেল, তারপর আস্তে আস্তে উঠে বাইরে চলে গেল। তুমি ছেলেকে কি বলেছ? রণচণ্ডী মূর্তি হয়ে অন্তরা প্রবেশ করলো ঘরে। খুব শান্তভাবে অমল বলল, ওর ঠাকুমাকে আনতে যাব, তুমিও চলো না। অন্তরা গম্ভীর হয়ে বলল, তোমার যেখানে খুশি যাও, আমাদেরকে টানছো কেন বলো তো? তাছাড়া বাবুর বিকেলে সুইমিং আছে, এখন ওকে সব কাজ করে রাখতে হবে। এভাবে ওর মনটা চঞ্চল করে দেওয়ার মানেটা কি? ভীষণ রেগে চিৎকার করে ওঠে অমল, সব সময় একটা না একটা অজুহাত তোমার। আজ মা প্রায় 2 সপ্তাহ হতে চললো নীলার বাড়িতে এসে বসে আছে। আনার কথা তো দূর, একবারও তোমার সময় হলো না মানুষটার সঙ্গে দেখা করে আসার। এখানে আসতে পারে শুনে খুব ভয় লাগছে না? অন্তরা খুব শান্ত অথচ দৃঢ়ভাবে বলে, হ্যাঁ, আমার সময় হয়নি। কিন্তু তোমারও তো সময় হয়নি নিজের মায়ের সঙ্গে দেখা করে আসার। আমি কি তোমাকে ধরে রেখেছি, না বারণ করেছি দেখা করতে? তুমি নিজের কর্তব্যটা না করে পরকে কর্তব্য করতে জোর করো কিভাবে? আমার মা বাবার সঙ্গে দেখা করতে আমি কি কখনো তোমাকে চাপ দিয়েছি? সত্যি করে বলো তো। বাবুকে স্কুলে দিয়ে আমার হাতে যখন সময় থাকে অথবা যখন মন চায়, আমি একাই গিয়ে দেখা করে আসি। একসঙ্গে এতগুলো কথা বলে অন্তরা ঘর থেকে বের হয়ে যায়। দরজার কাছে বাবু দাঁড়িয়ে মা বাবার বাগবিতণ্ডা শুনে বোঝার চেষ্টা করছিল সত্যি আজ ঠাকুমার সাথে দেখা করতে যাওয়া হবে কিনা। মাকে রেগে বেরোতে দেখে বেজার মুখে ব্রাশ করতে লাগলো। এদিকে অন্তরা বেরিয়ে যেতেই অমল ভাবলো, ঠিকই তো, সেও তো একবারও মায়ের সঙ্গে গিয়ে দেখা করে আসেনি। কোনো রকমে দায়সারাভাবে বাজারটা করে দিয়েই রেডি হয়ে ছুটলো বেলুড়ে, বোনের বাড়ি। যাওয়ার সময় বলে গেল, আমার জন্য রান্না করো না। বাবার বেরোনোর দিকে বিষণ্ণ দৃষ্টি নিয়ে চেয়ে রইল আকাশ। মন খারাপ বুঝতে পেরে বেরোনোর আগে ছেলের মাথায় হাত বুলিয়ে অমল বলল, তোমার জন্য একটা জিনিস আনবো বাবু, মন দিয়ে নিজের হোমওয়ার্কটা করে নাও কেমন? ছেলে মাথা নিচু করে ঘাড় নাড়ালো। বাসে যেতে যেতে অমল ভাবে, কলকাতা থেকে হাওড়ার কতটুকুই বা দূরত্ব, অথচ নিজের সংসার আর কাজ নিয়ে এতটাই জড়িয়ে পড়েছি যে মায়ের কাছে যাওয়াই হয় না। তাই বয়স্কা মা নিজেই ছেলে মেয়েদের সঙ্গে দেখা করতে এসেছেন। তবু আমরা দায় মনে করছি, নিজেই নিজের মনকে ধিক্কার জানায়। বেরোতে সেই বেলাই হয়ে গেল। বেলুড়ে পৌঁছতে দেরি হয়ে যাবে, নীলার রান্না বসে যাবে। তাই নীলাকে ফোন করে জানালো, আমি যাচ্ছি রে তোর ওখানে। ওপাশ থেকে নীলা খুশি হয়ে বলল, আয়। একাই মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে বলে মনের মধ্যে সংকোচ হচ্ছে অমলের। মা যদি কিছু মনে করেন, যদি বুঝে নেন অন্তরা মন থেকে খুশি নয়, ওর বাধা ব্যস্ত জীবনের মধ্যে আরেকজন বয়স্ক মানুষের উপস্থিতি। মাকে জোর করে ওর ফ্ল্যাটে নিয়ে যাবেই বা কোন ভরসাতে? সারাদিন অন্তরা থাকে না, ওকেও অফিসে বেরিয়ে যেতে হয়। একা একা ওই বদ্ধ ফ্ল্যাটে কি মায়ের ভালো লাগবে? দেখা যাক কি হয়, বলে দেখবে, গেলে যাবে, নয়তো জোর করবে না। এইসব কথাই মনে মনে চিন্তা করতে করতে বাস থেকে নামলো অমল। বিধাননগর স্টেশন থেকে লোকাল ধরবে। তার আগে গাঙ্গুরাম থেকে মায়ের পছন্দের নরম পাকের সন্দেশ আর ভাগ্নের জন্য একটা বড় ক্যাডবেরি নিয়ে যেতে হবে। যদিও ভাগ্নে বড় হয়ে গেছে, এবারে মাধ্যমিক দেবে, তবু এখন তো চকোলেট সবাই পছন্দ করে। প্রায় 3-4 মাস পর মায়ের সাথে দেখা হলো। নীলার সাথেও বেশ অনেকদিন বাদে দেখা। নীলার বর অজয় বিট্টুকে কোচিং থেকে আনতে গেছে। মা নীলা দুজনেই খুব খুশি অমলকে দেখে। এত কাছে থেকেও ছোড়দা একদমই আসে না বলে নীলা মায়ের কাছে ঠোঁট ফুলিয়ে নালিশ করলো।
অমল নিজের সাফাইয়ে বলল, কাজের অনেক চাপ রে, রবিবার একটা দিন ছুটি পেয়ে আর বেরোতে ইচ্ছে করে না। তুইও তো ভুলেও দাদার বাড়ি যাস না। জানিস না দাদা, বিট্টুর মাধ্যমিক এমনিতেই ও ভীষণ ফাঁকিবাজ ছেলে, তার উপরে বেড়াতে বেরোলে ডাহা ফেল করবে। আমি তো বৌদির মতো অত ছেলের পেছনে লেগে থাকতে পারি না রে। সুযোগ পেয়ে একটু শুনিয়ে দিল নীলা। মানভিমানের পালা মিটলে দাদার জন্য চা আনতে উঠে গেল নীলা। মা খুব শান্তভাবে বলল, অন্তরা, দাদু ভাই ওদেরকেও তো আনতে পারতিস, একটু ঘুরে যেত, সবার সাথে দেখা হয়ে যেত। কথাটিকে সহজ করার জন্য অমল বলে উঠল, দেখা হতো কি গো মা, আমি তো তোমাকে নিয়ে যেতেই এসেছি। অন্তরাই তো পাঠালো। বাবুর কি একটা প্রজেক্ট আগামীকাল স্কুলে জমা দিতে হবে বলে মা ছেলে ওটা নিয়েই ব্যস্ত, তাই আসতে পারলো না। তুমি আমার সঙ্গে যাবে তো মা? অমল মায়ের দিকে সংশয়ে তাকালো। তুই এত কষ্ট করে নিতে এসেছিস যখন, তখন তো যেতেই হবে বলে মা সে মুচকি হাসিটা হাসলো। অমল ভাবল, অন্তরাকে মেসেজ করে বলে দেবে মা ওর সঙ্গে যাচ্ছে, আর যাতে সাঁতারের ক্লাসে না যায়। তারপর নীলা চা নিয়ে ঘরে ঢোকে, সঙ্গে অজয় ও বিট্টুও ঢোকে। অমল ভাবে, থাক, মেসেজ দেখবে কিনা পরে ফোন করে জানিয়ে দেবে না হয়। তারপর সবাই মিলে খুব হই হল্লা করে জমিয়ে আড্ডায় কয়েক ঘন্টা কেটে গেল। নীলার হাতের সুস্বাদু মটন কষা আর ফ্রাইড রাইসে রবিবারে ছুটির দুপুরটা আরো জমে উঠল। তারপর বিকেলে নীলা আর বিট্টু কিছুতেই মাকে ছাড়বে না, কিন্তু অমল বুঝতে পারলো মায়ের খুব যাওয়ার ইচ্ছে তার সাথে। আসলে নতুন ফ্ল্যাটটা কেনার পর সেই বছর 4 আগে গৃহপ্রবেশের সময় সবাই মিলে কয়েক ঘন্টার জন্য যা এসেছিল, তারপর আর মায়ের আশাই হয়নি ছোট ছেলের ফ্ল্যাটে। তাই হয়তো মা কিছুদিন ছোট ছেলের কাছে থাকার জন্যই কলকাতায় এসেছেন। বড্ড ভুল হয়ে গেছে অমলের, আগে এসে মাকে নিয়ে যাওয়া উচিত ছিল। অমল বিট্টুকে বোঝালো, তুমি তো দিদুনের অনেক আদর খেলে বিট্টু বাবু, এবারে ভাইকেও একটু ওর ঠাম্মির আদর খেতে দাও। বিট্টু আর কোনো কথা বাড়ায় না, শান্ত ছেলের মতো দিদুনের কাছে গিয়ে বলে, ঠিক আছে দিদুন, তুমি কথা দাও ভাইয়ের সঙ্গে দেখা করে 1 সপ্তাহ পর আবার আমাদের এখানে চলে আসবে। মা খুব শান্তভাবে বলেন, ঠিক আছে, তুমি মন দিয়ে পড়াশোনা করলে আমি আবার আসব, নয়তো ওদিক দিয়ে আমি বাড়ি ফিরে যাব। বিট্টু খুব ভদ্র বাচ্চার মতো মাথা নাড়ে। একটা উবের বুক করে মাকে নিয়ে গাড়িতে উঠলো অমল। হঠাৎ মনে পড়ে, এই যা, অন্তরাকে তো ফোন করে বলাই হয়নি যে মা যাচ্ছে আমাদের বাড়ি, ও তো এতক্ষণে নিশ্চয়ই বেরিয়ে গেছে। অমলকে চুপ থাকতে দেখে মা ঠিক বুঝে গেছেন, জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রে, তোকে অমন চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু না তো মা। মুখে না বললেও সত্যি অমল চিন্তিত। এই প্রথম মা ওর ফ্ল্যাটে থাকতে যাচ্ছে। একে তো ছোট জায়গা, তাও যদি ঠিকমতো গোছানো না থাকে তাহলে মা কি মনে করবেন। হাওড়ার বাড়ির ঘরগুলো বেশ বড় বড় আর খোলামেলা, তাই মা কোথাও গিয়ে থাকতে পারেন না। নীলাদের বাড়িটাও বেশ সুন্দর, সবার তুলনায় ওর ফ্ল্যাটটাই ছোট। 800 স্কোয়ার ফুটের 2 কামরার ফ্ল্যাট, তাও অন্তরা গুছিয়ে রাখার সময়ই পায় না। মা কি ভাববে, এই সব কথা ভেবে মনে মনে লজ্জা পায় অমল। ফ্ল্যাটের চাবিটা অন্তরা নিশ্চয়ই পাশের ফ্ল্যাটের বৌদির কাছে রেখে গেছে। অন্যদিন অফিসের ব্যাগেই থাকে, আজ তো খালি হাতেই বেরিয়েছিল। এসব কথা ভাবতে ভাবতে ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায় ওদের ক্যাবটা। ফ্ল্যাটের সামনে গাড়িটা দাঁড়ালে গাড়ি থেকে মাকে ধরে নামাতে গেল অমল। হঠাৎ কোথা থেকে আকাশবাবু এসে ঠাম্মির হাত ধরে ফেললো। বাবাকে বলে, তুমি হাত ছেড়ে দাও না বাপি, আমি একাই ঠাম্মিকে নিয়ে যেতে পারবো। অবাক হয়ে অমল বলে, কি রে, তুই সাঁতারে যাসনি? না বলে ঠাম্মিকে টানতে টানতে ততক্ষণে লিফটে ঢুকিয়ে দিয়েছে। ঠাকুমা বলেন, দাঁড়া বাবু, বাবাকে আসতে দে। কে শোনে কার কথা। অমল মাকে বলে, ঠিক আছে, তোমরা সাবধানে ওঠো, আমি পরে আসছি। তাহলে অন্তরা আজ বেরোয়নি, যাক তবু ভালো, মনে মনে বলে ওঠে অমল। ওদিকে এতদিন পর এই প্রথম ঠাকুমাকে নিজের বাড়িতে পেয়ে আকাশের খুশি আর ধরে না। আবার ঠাকুমা কিছুদিন থাকবে শুনে ভীষণ আনন্দ। কত রকম প্ল্যান মনে মনে করে ফেলেছে সে। অমল মায়ের ব্যাগটা নিয়ে ফ্ল্যাটে ঢুকতেই শুনতে পায় আকাশ তার ঠাম্মির উদ্দেশ্যে বলছে, ও ঠাম্মি, তুমি আমাদের বাড়ি আসো না কেন গো? শুধু তিন্নি দিদিদের বাড়িতেই থাকো কেন? এবার থেকে আমাদের বাড়িতেই থাকবে তো? ঠাকুমা আকাশকে জড়িয়ে ধরে বলেন, কি করে আসবো বলো বাবু, তুমি তো আমাকে কোনোদিন ডাকোইনি। তাছাড়া আমাদের বাড়ি তোমাদের বাড়ি আবার কি কথা? তিন্নি দিদির বাড়িটা কি তোমার বাড়ি হলো না? আকাশ বলে ওঠে, কিন্তু মা যে বলে ওটা জেঠুর বাড়ি। মা, অমল আর অন্তরা দুজনের দিকেই তাকান। তারপর মা খুব শান্তভাবে বলেন, ওরা কিছু জানে না,
তাই আমার বাড়ি তোমার বাড়ি বলে। ওটা তো তোমার ঠাকুর দাদার বাড়ি, তাই ওটা সবার বাড়ি। এবার এটাও তো আমার ছেলের বাড়ি, তাহলে এটা আমারও বাড়ি, তাই না আকাশ বাবু? আকাশ চিন্তায় পড়ে যায়, কোনটা কার বাড়ি। অমল বলে, ঠিক আছে বাবু, এসব গল্প পরে হবে, এখন ঠাম্মি অত দূর থেকে জার্নি করে এলো, তো একটু বিশ্রাম করতে দাও। অন্তরা, মাকে একটু চা করে দাও বলে অন্তরার দিকে তাকাতেই অমল দেখে অন্তরা আজ একটা নীল রঙের তাঁতের শাড়ি পরেছে, বেশ ভালো লাগছে। সব সময় নাইটি চুড়িদার এসব পরা দেখি অমল অভ্যস্ত, তাই না চাইতেও বারবার অন্তরার দিকে চোখ চলে যাচ্ছে। মায়ের ব্যাগটা পাশের ঘরে রাখতে গিয়ে অমল দেখে ঘরটা সুন্দর পরিপাটি করে গুছিয়ে দিয়েছে অন্তরা। এমনকি মায়ের পছন্দের সাদা চাদর আর সাদা বালিশের কভার, বাবার ছবি আর টেবিলের ফুলদানিতেও রজনীগন্ধা। মা বাথরুমে ঢুকলে অমল রান্নাঘরে যায় অন্তরাকে ধন্যবাদ জানাতে। সকালের ব্যবহারের জন্য নিজের কাছে নিজেই লজ্জিত হয় সে। অমল রান্নাঘরে ঢুকে দেখে রান্নাঘরটাও বেশ পরিপাটি করে গোছানো। অন্তরাকে বলে, কখন করলে এত সব? তাছাড়া আমি তো তোমাকে জানাতেও পারিনি যে মা আমার সঙ্গে আসছেন। সে তো আমাকে বিপদে ফেলার জন্য তুমি একটু বলারও প্রয়োজন মনে করনি, কিন্তু আমি তো তোমাদেরকে বেশ ভালো করে চিনি, তাই দুপুরে আলু সেদ্ধ ভাত রান্না করে শুধুই ঘর গুছিয়েছি। অন্তরা কথাগুলো একটু তির্যক ভঙ্গিতে অমলকে বলল, যদিও অমল রাগ করলো না। অমল মনে মনে ঠিক করেই নিয়েছে যে মা যে কটা দিন আছেন সে কটা দিন কোনো অশান্তি করবে না, তাই হেসে কথা ঘুরিয়ে বলল, রাতে কি রান্না হবে গো? অন্তরা বলল, তোমার মাকে জিজ্ঞাসা করো উনি রাতে কি খাবেন। অমল একটু বিরক্ত হয়ে বলল, আবার তুমি তোমার আমার শুরু করেছো অন্তরা, দেখলে না বাবু কেমন মায়ের সামনে এসব কথা তুলে অপদস্থ করলো। কথাটা জোরে বলা হয়ে গেল বলে নিজেকে শুধরে নিতে অমল বলে উঠল, আজ তোমায় দারুণ দেখাচ্ছে। অন্তরা মুখ বেঁকিয়ে বলল, কিন্তু আমার অস্বস্তি হচ্ছে, কতদিন শাড়ি পরে থাকতে পারবো জানি না। মা বাথরুম থেকে বের হয়ে গেছিলেন, অন্তরার কথাটা কেমন করে শুনতে পেয়ে বলে উঠলেন, আমাকে দেখানোর জন্য শাড়ি পরতে হবে না মা, তুমি যেটা পরে আরাম পাও সেটাই পরো। অমল অন্তরা দুজনেই লজ্জা পেয়ে যায়। আকাশ বলে ওঠে, মা তো বাড়িতে সবসময় নাইটি পরে গো ঠাম্মি। অন্তরার হঠাৎ মাথাটা একটু গরম হয়ে যায়, ছেলেটা একটু বেশি কথা বলছে মনে হচ্ছে। ঠাম্মাকে দেখে সাহস বেড়ে গেছে, তাই সন্ধে পড়ে গেছে তবু পড়তে বসার নাম নেই। অন্তরা একটু গম্ভীর গলায় হেঁকে বাবুকে পড়তে বসতে বলল। অনেকদিন পর আজ বাড়িতে রুটিন ভাঙা দিন দেখছে বাবু, আবার ঠাম্মিকে নিয়ে মা বাপির একটা চাপা ভয় কাজ করছে বুঝতে পেরে তারও যেন একটু সাহস বেড়ে গেছে। তাই মায়ের মুখের ওপরই আকাশ বলে উঠল, দাঁড়াও না মা, বসছি, আমি তো সারাদিন ধরে হোমওয়ার্ক করেই রেখেছি। ঠাকুমা বলেন, থাক না বৌমা, একটু পরে বসবে না হয়। আকাশ তো সোনায় সোহাগা, ঠাকুমার গলা জড়িয়ে ধরে বলে, ও ঠাম্মি চলো মুন্নি দিদি আর তিন্নি দিদির গল্প শুনবো। ঠাকুমা বলেন, ছি দাদু ভাই, অত বড় দিদিদের নাম ধরে ডাকতে নেই, ওরা তোমার থেকে কত উঁচু ক্লাসে পড়ে বলো তো। বলবে বড়দি ভাই আর ছোড়দি ভাই, কেমন? ওদের আবার কি গল্প বলবো, ওরা নিজেদের পড়াশোনা সব নিজেরাই করে নেয়, জেঠুমণি আর জেঠিমণিকে কিছু বলতেই হয় না। ও আচ্ছা, ওরা তাহলে গুড গার্ল, আকাশ বলে ওঠে। সবাই একসঙ্গে হেসে ওঠে। সন্ধ্যের চা পান করতে করতে অনেক গল্প হয়, যদিও অন্তরা এখনো শাশুড়ি মায়ের সঙ্গে ফ্রি হতে পারেনি, তবু জিজ্ঞেস করলো, রাতে কি খাবেন মা? আমার জন্য চিন্তা করতে হবে না, রাতে আমি হালকা খাবারই খাই, মুড়ি আছে। শাশুড়ি মা অন্তরাকে জিজ্ঞেস করেন, অন্তরা মাথা নেড়ে জানায় আছে। তারপর বলে, কিন্তু মুড়ি খাবেন কেন মা? একটু দুধ দিয়ে অথবা তরকারি দিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে নি আমি, বয়স হচ্ছে তো, বেশি কিছু হজম করতে পারি না এখন। মায়ের এই কথা শুনে অমল দুধ আনতে যায়, তারপর ফিরে এসে মায়ের পছন্দের মিষ্টি, ফল, দুধ অনেক কিছু এনে নিজের হাতে ফ্রিজে সাজিয়ে রাখে। রাতের খাবার পর আকাশবাবু বায়না ধরেছে ঠাম্মির সঙ্গে শোবে। অন্তরার একদম ইচ্ছে নেই, সকালে স্কুল, তাই ভোরে উঠতে হবে। শুধু শুধু ঠাম্মির ঘুমটা ভাঙবে, কিন্তু সে কিছুতেই শুনবে না। মা বললেন, ঘুমোক না বৌমা আমার কাছে, তাছাড়া আমার আর ঘুম, সারাদিন তো শুয়ে বসেই কাটাই, ভোরে উঠলে কিছু এমন ক্ষতি হবে না। অমলও বলল, বাবু ঘুমোক না মায়ের সঙ্গে। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত, তবু অন্তরার ছেলেকে ছাড়া ঘুম আসছে না। আবার সকালের চিন্তাও রয়েছে মাথায়, বয়স্ক মানুষটাকে ফ্ল্যাটে একা রেখে যাওয়া। সে না হয় বাবুকে স্কুলে ঢুকিয়ে বাড়ি চলে আসবে, তারপর ওর ক্লাসের সোহমের মাকে বলবে কেষ্টপুর অবধি নিয়ে আসতে, তারপর ওখান থেকে গিয়ে নিয়ে আসবে। অন্তরাকে উসখুস করতে দেখে অমল বলে, কি অত চিন্তা করছো বলো তো, এবারে একটু ছাড়ো না তোমার ছেলেকে, তাছাড়া সকালের চিন্তা করতে হবে না তোমায়, আমি ওকে স্কুলে দিয়ে আসবো, এখন একটু কাছে এসো তো।
অনেকদিন পর বউকে একান্তে কাছে পেয়ে আদর করে জড়িয়ে ধরলো অমল। অন্তরা অবাক হয়ে বলল, আর তোমার অফিস? কদিন ছুটি নেব ভাবছি। বাবুকে স্কুলে দিয়ে একটু অফিসে দেখা করে ছুটিটা ম্যানেজ করতে হবে। তারপর একেবারে বাবুকে স্কুল থেকে নিয়েই ফিরবো। সকালবেলা সে এক কাণ্ড। বাবু কিছুতে বিশ্বাস করতে পারছে না যে বাপি ওকে নিজের বাইকে করে স্কুলে নিয়ে যাবে। মায়ের দিকে অবাক চোখে তাকায়। আসলে বছরখানেক আগে বাইকটা কেনার পর অন্তরা সাহস করে কোনোদিন ছেলেকে ওর বাবার বাইকে চড়তে দেয়নি, আর আজ অত দূরের স্কুলে যেতে দিচ্ছে মা। ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে রাজি হয়েছে অন্তরা। রেডি হয়ে বাবার বাইকের পেছনে বসে হেলমেট বাঁধতে বাঁধতে বাবাকে শুধায়, এখন তুমি বাইক চালাতে শিখে গেছো বাপি? সবাই একসঙ্গে হেসে ওঠে। অন্তরা শাশুড়ি মায়ের সঙ্গে চা নিয়ে বসলো, যদিও দুজন একসঙ্গে সেরকম ভাবে কোনোদিনই সময় কাটায়নি। রাশভারী শাশুড়ি মা যখন অন্তরার ছবি দেখে তাকে মেনে নিতে চাননি, তখনই হয়তো মনে মনে অন্তরার অভিমান জন্মেছিল। এমনিতেই কম কথা বলা অন্তরা বিয়ের পর কয়েক মাস হাওড়ার বাড়িতে ছিল। যা জায়ের মেয়েরাই তাকে ঘিরেছিল, তাই সেভাবে কোনোদিনই দুজনের গল্প হয়নি। তাই হয়তো দুজনের মধ্যে এখনো বিস্তর দূরত্ব। বাড়ির গোপালকে না দেওয়া হলে কিছুতেই তিনি জলখাবার খাবেন না। তিন্নির জায়ের মেয়ে, ওর কাছে ফোন করে অন্তরা জানলো যে বাড়িতে ওর মা নেই, তাই তিন্নিকে আজ গোপালকে দিতে হবে। সেও অনেক বেলা হবে। শাশুড়ি মাকে এই কথাগুলো বলতে তিনি গম্ভীর হয়ে গেলেন। এই বড় জায়ের বাজে স্বভাব, সবসময় উড়নচণ্ডী মন। কোথাও যাওয়ার একটুখানি সুযোগ পেলেই শাশুড়ির ওপর সংসার আর দুই মেয়েকে ফেলে দিয়ে পালাবে। ভাসু ঠাকুরও কিছু বলেন না। অন্তরা দুটো প্লেটে সুন্দর করে খাবার সাজিয়ে শাশুড়ি মাকে বলল, খেয়ে নিন মা, সকাল থেকে এত বেলা অবধি না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। তাছাড়া আপনাকে প্রেশারের ওষুধও তো খেতে দেখলাম। অমল ফিরুক তখন না হয় খাবো, তুমি খাও না, শাশুড়ি মা বললেন। আপনার ছেলের ফিরতে অনেক দেরি হবে মা, বাবুকে স্কুলে দিয়ে একটু অফিসে যাবে। ব্যাগে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি তো, খিদে পেলে ঠিক খেয়ে নেবে। তাছাড়া আপনি না খেলে আমিও খাবো না কিন্তু। আর আপনার গোপালের যখন সময় হবে তখন খাবে। বাধ্য হয়ে খাবারের প্লেটটা হাতে নিলেন উনি। অন্তরার শান্ত স্নিগ্ধ মুখটার দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন, একদিন এই মেয়েকে কিছুতেই তার ছোট ছেলের বউ হিসেবে মেনে নেয়নি সে, তাই আদরের ছেলেটার সঙ্গেও একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়ে গেছে। দূর থেকে যতটা খারাপ ভাবছিল তাকে, ততখানি খারাপ মেয়ে নয়, বরং একটু বেশি সংসারী। অনেকদিন পর বেশ গুছিয়ে অন্তরা রান্না করার চেষ্টা করলো। শাশুড়ি মায়ের জন্য অনেক রকমের নিরামিষ পদ, কিছুটা শাশুড়ির কাছে জেনে আর কিছুটা ইউটিউব দেখে। সব সময় তাড়াহুড়োর মধ্যে মাছ নয়তো মাংসের ঝোল নয়তো ডিম রান্না করে নিত। আজ এতগুলো নিরামিষ পদ দেখে স্কুল থেকে ফিরে ছেলে ও বাবা দারুণ খুশি। একসঙ্গে চারজনে খেতে বসলো। খেতে বসে অমল অন্তরাকে বলেই ফেললো, তুমি এত কিছু রান্না করতে জানো? জানতাম না তো। অন্তরা গম্ভীর চোখে তাকায় বরের দিকে। ছেলেও বলল, মা ওই হলুদ ছাড়া তরকারিটা দারুণ হয়েছে, আমাকে আরো একটু দাও। অন্তরা বলল, এটা দুধ শুক্তো, তোমার ভালো লেগেছে বাবু? অমল বলল, খুব সুন্দর হয়েছে, আমাকেও আর একটু দাও। শাশুড়ি মা কোনো কথা না বলে চুপচাপ খেতে থাকেন। অমল বলে, আজ তো আয়েশ করে খেয়ে নিলাম একসঙ্গে সবাই মিলে বসে, কিন্তু কাল থেকেই তো সেই অফিস, কিছুতেই ছুটি পাওয়া গেল না। অনেক বলে শুধু আজকের দিনটাই ছাড়লো। সবার মনটা খারাপ হয়ে গেল, বিশেষ করে অন্তরার। সকালবেলায় আবার সব ফেলে ছুটতে হবে। অত ভোরে রান্না করে রেখে দিলেও বয়স্ক মানুষটা খেতে পারবেন না। খেয়ে উঠে আকাশ ঠাকুমার ঘরে একটু রেস্ট নিতে গেল। ঘরে এসে অন্তরাকে চুপ থাকতে দেখে অমল বলল, অত চিন্তা করো না, সকালে উঠে আমি না হয় বাবুকে স্কুলে ঢুকিয়ে এসে অফিসে বেরোবো। তারপর সব গুছিয়ে তুমি ওকে স্কুল থেকে নিয়ে টিউশনি পড়িয়ে ওলা বা উবের ধরে তাড়াতাড়ি চলে আসবে। অন্তরা গম্ভীরভাবে অমলের দিকে তাকিয়ে বলে, যত সহজ করে কথাটা বললে ব্যবস্থাটা তত সহজ নয়। সারাটা দুপুর মাকে কিন্তু একাই থাকতে হবে, আমাদের ফিরতে তো সে বিকেল গড়িয়ে যাবে। অমল বলে, কিন্তু আর তো কোনো রাস্তা দেখছি না, আমি চেষ্টা করব একটু তাড়াতাড়ি ফেরার। অন্তরা কথা শোনাতে ছাড়ে না, বলে, তুমি তো ভাবো যে তোমার মা এখানে এলে আমি বিরক্ত হই, এখন দেখছো তো কেন আনতে বলি না কখনো। বয়স্ক মানুষটাকে এনে এভাবে ফাঁকা ফ্ল্যাটে বন্দি রাখার কোনো মানে হয়? রেগে উঠে একটু জোরেই বলে ওঠে অমল, বন্দি আবার কি কথা, ছেলের ফ্ল্যাটে এসে মা থাকবেন, তাতে অত কথার কি আছে? তাছাড়া শুধু দাদার তো আর একার মায়ের ওপর দায়িত্ব নেই, আমাকে ওনার দায়িত্ব নিতে হবে। তর্কের পর্যায়ে পৌঁছে যাচ্ছে দেখে অন্তরা চুপ করে যায়, আর কথা বাড়ায় না। দুদিন ধরে ছেলেকে দেখাই হয়নি, তাই সন্ধে দিয়ে তাড়াতাড়ি ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছে অন্তরা। শাশুড়ি মায়ের পছন্দের চ্যানেল চালিয়ে দিয়েছে টিভিতে। অমল মায়ের পাশে সোফাতে বসে কাজ করছে ল্যাপটপে। আসলে আজকেও ছুটি পায়নি, ম্যানেজ করে অফিসের কাজ ঘরে এনে করছে। মাই কথা বলল, সবার সঙ্গে দেখা তো হয়েই গেল বাবা, এবার আমাকে বাড়িতে দিয়ে আয়। অমল ল্যাপটপ থেকে মুখ তুলে মায়ের দিকে তাকায়, মনে মনে ভাবে, মা তাহলে দুপুরের কথাগুলো সব শুনেছে। মুখে বলে,
এমন কথা বলছো কেন মা? এটা কি তোমার বাড়ি হলো না? এখানে কি কদিন থাকতে নেই? হ্যাঁ জানি ছোট জায়গা বলে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু আমাদেরও তো স্বাদ হয় তুমি আমাদের কাছেও কিছুদিন থাকো। তাছাড়া বাবুকে দেখেছো কত খুশি আছে তোমাকে পেয়ে। একদমে কথাগুলো বলে অমল মায়ের মুখের দিকে তাকায়। না বাবা, আমার কোনো কষ্ট হচ্ছে না এখানে, কিন্তু দাদু ভাইয়ের জন্য চিন্তা হচ্ছে। ঠাম্মির আদর খেতে গিয়ে পড়াশোনায় ফাঁকি দিচ্ছে, আর বৌমা রেগে যাচ্ছে। মা বললেন, আরে না না, তোমার আদরের জন্য নয়, পড়তে বসে এই খিচখিচ এটা রোজকার ব্যাপার, তুমি কিছু মনে করো না মা। কথাগুলো বলে অমল নিজের কাজে মন দিল। রাত্রেও আকাশ ঠাম্মির কাছে ঘুমালো। আকাশের মাথায় হাত বুলিয়ে ঠাকুমা বলল, তুমি পড়তে বসে মাকে এত চিৎকার করাও কেন দাদু ভাই? তোমার পড়া তোমাকে তো চুপচাপ করে নিতে হবে। আকাশ বলল, আমি তো একাই করে নিতে চাই, কিন্তু মায়ের পছন্দই হয় না আমার একার পড়া। শুধু বাংলা পড়তে আমার ভালো লাগে না। ঠিক আছে, তোমার মায়ের সঙ্গে আমি কথা বলবো। বলবো যে আকাশবাবু এবার থেকে ভালো ছেলে হয়ে গেছে, কি যেন বলে, ও গুড বয়। এখন থেকেও নিজের সব পড়া একাই করে নেবে, ঠিক তো? কিন্তু এটা তুমি ঠিক বললে না দাদু ভাই, বাংলা আমাদের মাতৃভাষা, ওটাকে ভালো না বাসলে চলে? ঠাকুমা আদর করে আকাশকে বললেন। সকালে আবার হই হই। ভোর থেকে উঠে টিফিন বানিয়ে আকাশ ও অমলকে সাজিয়ে গুছিয়ে স্কুলে পাঠিয়ে আবার কাজে লেগে পড়েছে অন্তরা। শাশুড়িমা একটু সাহায্যের জন্য এগিয়ে আসলে অন্তরা তাকে কিছুই করতে দেয় না। একটু জল পাল্টেছে বলে বয়স্ক মানুষটার সর্দি লেগে গেছে। অন্তরা রসুন কালো জিরে দিয়ে ভাজা গরম মুড়ি আর এক কাপ আদা দিয়ে চা করে এনে শাশুড়ি মায়ের সামনে রাখে, বলে, এটা খেয়ে নিন, ভালো লাগবে। অবাক হয়ে মা বলেন, এ কি, তুমি জানো না আমি নিরামিষ খাই? হ্যাঁ জানি তো মা, কিন্তু রসুন তো গাছের ফল, মাছ মাংস ডিম এগুলো না ইচ্ছে হলে খাবেন না, তাই বলে রসুন পেঁয়াজ তো গাছে ফলে, এগুলোকে দোষ করলো বলুন তো মা? তাছাড়া আপনার যে বাতের ব্যথাটা আছে, রসুনে ওটাও কমে যাবে। তবু শাশুড়ি মা কিছুতেই খাবেন না। তখন অন্তরা আবার বলে, জানেন তো মা, আকাশদের স্কুলে অনেক নন বেঙ্গলি বাচ্চারা পড়ে, ওরা তো পুরোপুরি ভেজিটেরিয়ান, সব নিরামিষ খায়, কিন্তু ওরা পেঁয়াজ রসুন খায়। তবু যদি মনে হয় পাপ হবে, তবে আমি তো আপনাকে খাওয়ালাম, তাহলে দুজনেরই সমান সমান হলো। এবারে শাশুড়ি মা হেসে ফেলেন। বড় বৌমা কোনোদিন এভাবে সেধে কিছু খাওয়াইনি। ভালোবেসে মানুষকে বিষ দিলে মানুষ তাই খেয়ে নিতে পারে, আর এ তো ভালো খাবার। তাছাড়া গতবার যখন অ্যানিমিয়া ধরা পড়েছিল, ডাক্তারবাবু খুব বকেছিলেন নিরামিষ খান শুনে। মুড়ির বাটিটা টেনে নিয়ে পরম তৃপ্তির সঙ্গে খেতে থাকেন তিনি। 1টার মধ্যে বেরোতে হবে অন্তরাকে, 2:30তে ছেলের ছুটি। তারপর 3টে থেকে সায়েন্সের টিউশন, বাড়ি ফিরতে ফিরতে 6টা বেজে যাবে। সবকিছু শাশুড়ি মায়ের হাতের সামনে গুছিয়ে দিয়ে বেরোতে হবে। আজকেই প্রথম উনি অনেকক্ষণ একা থাকবেন ফ্ল্যাটে, তাই রান্নার পাশাপাশি সবকিছু গুছিয়ে সামনে রাখতে থাকে সে। ভীষণ তাড়াহুড়োর মাঝেই মায়ের ফোনটা এলো। একটু বিরক্ত নিয়ে ফোনটা ধরে অন্তরা। ভেবেছিল পরে কথা বলবে বলে কেটে দেবে, কিন্তু মা শোনালো যে বাবার শরীরটা ভালো নেই, বুকে একটা হালকা ব্যথা হচ্ছে 2 দিন ধরে। কি করবে বুঝতে না পেরে অন্তরাকে ফোন করেছে মা। সত্যি খুব ভুল হয়ে গেছে। নিজের সমস্যা নিয়ে কটা দিন এত ব্যস্ত হয়ে পড়েছিল যে মা বাবার খবর নেওয়ার সময়ই হয়নি। দুটো মাঝবয়সী মানুষ একাই থাকেন অত বড় বাড়িতে। অন্তরার নিজেকে ভীষণ দোষী মনে হয়। মাকে ফোনে বলে, ঠিক আছে, ডাক্তার কাকুর কাছে নাম লিখিয়ে দিচ্ছি, তুমি কি বিকেলে একটু বাবাকে নিয়ে যেতে পারবে, নাকি আমাকে যেতে হবে? পরিস্থিতি বুঝে মা বলেন, হ্যাঁ পারবো, তোকে ছুটি আসতে হবে না এখনই, আগে কাকু কি বলেন শুনি, তারপর তুই না হয় সময় সুযোগ বুঝে আসিস। ও হ্যাঁ, তোর শাশুড়ি মা এসেছেন না, কই বেয়ানকে দে একটু কথা বলি। অন্তরা শাশুড়ি মাকে ফোনটা দিয়ে একটু চিন্তিত মুখে হাতের কাজগুলো সারতে থাকে। এই প্রথম অনেকক্ষণ 2 বেয়ানে কথা হয়। মা বারবার করে তাদের বাড়িতে ডাকেন অন্তরার শাশুড়ি মাকে। ফোন রাখার পর শাশুড়ি মা অন্তরাকে বলল, এখান থেকে কতক্ষণ লাগে তোমার বাবার বাড়ি যেতে? এখান থেকে 1 ঘন্টা 1.5 লাগে মা, কিন্তু বাবুর স্কুল থেকে আধ ঘন্টা মতো। আপনি যাবেন আমাদের ও বাড়ি? অন্তরা খুব উৎসাহ নিয়ে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে, আর কি যাব মা, শরীরই তো ভালো থাকে না, কোথাও বেরোতেই ভয় করে। শাশুড়ি মায়ের এই কথা শুনে অন্তরা চুপ করে যায়। এতগুলো বছর হয়ে গেল বিয়ে হওয়া, এখনো শাশুড়ি মা তাকেও তার পরিবারকে মেনে নেয়নি। অন্তরা মনে মনে ভাবে। প্রসঙ্গ পাল্টে বলে, মা আপনিও আমার সঙ্গে খেয়ে নিন, আপনার খাবারটা বেড়ে দিই। মা বলেন, এত তাড়াতাড়ি খেতে পারবো না, তুমি যতখানি মুড়ি খাইয়েছো ওটা তো এখনো হজম হয়নি, কেমন রসুনে ঢেকুর উঠছে, তুমি খেয়ে বেরিয়ে যাও, আমার খাবারটা টেবিলে ঢেকে রেখে দাও, খিদে পেলে আমি খেয়ে নেব। বাসে যেতে যেতে অন্তরা ভাবে, ছেলেকে টিউশনিতে ঢুকিয়ে একবার বাবাকে দেখতে যাবে কিনা ও বাড়ি, কিন্তু ওরা তো তখন ডাক্তার দেখাতে যাবে, থাক একটু রেস্ট নিতে হবে, খুব ক্লান্ত লাগছে, কালকে যাব না হয়। মনে মনে অন্তরা নিজেকেই বোঝায়।
বিকেলবেলা এই সময় বাসগুলোতে এত ভিড় থাকে যে সামনে বাস পেয়েও প্রথম বাসটায় উঠতে পারলো না ওরা। আসলে অফিস ফেরত যাত্রীদের ভিড় এ সময়টাতে। ছেলের ভারী ব্যাগ, নিজের একটা ব্যাগ, এসব নিয়ে ভিড়ের মধ্যে চিড়ে চ্যাপটা হয়ে যাবে। একবার ভাবলো একটা ক্যাব বুক করে ছেলেকে নিয়ে উঠে পড়বে, কিন্তু কত ভাড়া, সব দিকেই এত খরচ করলে চলবে? এই ভেবেই পরের বাসের জন্য একটু দাঁড়ায় অন্তরা। বয়স্ক মানুষটার জন্য চিন্তা হয় তার। দুপুরে ঘুমোচ্ছে এই ভেবে ফোন করা হয়নি। একা একা কি করছে কে জানে। ঠিক সেই সময় ছেলে বলে ওঠে, মা, ঠাম্মি তাহলে কার কাছে আছে? একা একা ঠাম্মির ভয় করবে না তো? ছেলের কথা শুনে অন্তরা আরো চিন্তিত হয়ে পড়ে। ওই যে আরেকটা বাস আসছে, এটাতেও ভিড়, তবু উঠে পড়ে ওরা। অনেক দুশ্চিন্তা মাথায় নিয়ে অন্তরা ফ্ল্যাটের বেল বাজায়। দরজা খুলে দেয় অমল। ওকে দেখে পরম শান্তি লাগে অন্তরার। বলে, কখন ফিরলে তুমি? এই তো আধ ঘন্টা মতো হলো, অমল হেসে বলল। ঘরে ঢুকে দেখে মা ছেলে দুজন মিলে চা খাচ্ছে। অমল বলে, অন্তরা, তোমার চাটাও ঢেকে রেখেছি, দেখো এখনো বোধহয় গরম আছে। অন্তরা একটু ফ্রেশ হয়ে চাটা নিয়ে ওদের কাছে বসে। অতখানি রাস্তা ভিড়, বাসে দাঁড়িয়ে এসে কোমরটা ধরে গেছে যেন। স্কুল ড্রেস পাল্টে ঠাকুমার গা ঘেঁষে বসে আকাশ। ঠাকুমার পাশে বাংলা পেপারটা রাখা দেখে ওটা তুলে নিয়ে বড় বড় অক্ষরের শিরোনামগুলো জোরে জোরে পড়তে থাকে সে। ঠাকুমা ওর যুক্তাক্ষরের ভুলগুলো ধরিয়ে দিলে আকাশ বলে, ঠাম্মি, তুমি বাংলা ভালো জানো তাই না? না দাদু ভাই, কই আর জানি, যতটুকু প্রয়োজন লিখতে পড়তে জানতাম, তাও না লিখে লিখে এখন তো প্রায় সবই ভুলে গেছি। ঠাকুমা আকাশকে বলে, ও ঠাম্মি, তুমিও স্কুলে যেতে? অবাক হয়ে আকাশ তার ঠাকুমাকে শুধায়। সেই কোন ছোটবেলায় আমরা পাঠশালা যেতুম, বলতে বলতে স্মৃতিচারণায় ডুবে যান তিনি। পাঠশালা কি গো ঠাম্মি? অবাক হয়ে আকাশ তার ঠাম্মিকে জিজ্ঞাসা করে। অমল বলে, ওটাও এক ধরনের ছোট স্কুল, আগে গ্রামে ছিল। ও আচ্ছা, তাহলে ঠাম্মি সব পড়াশোনা জানে? অবাক হয়ে বলে উঠল আকাশ। তাহলে ঠাম্মি, তুমি আমার বাংলা হোমওয়ার্কগুলো করিয়ে দেবে? অন্তরা বিরক্ত হয়ে ছেলেকে বলে, ঠাম্মিকে বিরক্ত করো না বাবু, যাও পড়তে বসো। আমি টিফিন নিয়ে যাচ্ছি তোমার কাছে। ঠাকুমা বলে, থাক না, এই তোর বাংলাটা আমি দেখে নিচ্ছি। বাংলা খবরের কাগজটাই পড়ুক না, দেখি কতটুকু বাংলা শিখেছে দাদু ভাই। না মা, ওর কি কাগজ পড়ার সময় আছে? কত হোমওয়ার্ক আছে। আবার বাংলায় কবিতা লিখতে দিয়েছেন বাংলা মিস। অন্তরা কথাগুলো শাশুড়ি মাকে বলে। আকাশ সাথে সাথেই বলে ওঠে, ও ঠাম্মি, তুমি ছড়া জানো? ঠাম্মি বলে, হ্যাঁ জানি তো। বলেই বলতে শুরু করেন, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। গাড়ি চালায়। মাঝপথে ঠাম্মিকে থামিয়ে দিয়ে আকাশ বলে ওঠে, আরে এটা না, এটা তো রবি ঠাকুরের ছড়া তাই না? তোমার নিজের লেখা কবিতা নয় তো ছড়া। মিস বলেছে কালকেই জমা দিতে হবে। ঠাম্মি অবাক হয়ে বলে, যা, তাই আবার হয় নাকি? সবাই কি ছড়া লিখতে পারে? অমল বলে, আর বলো না মা, এই স্কুলগুলোর এই এক জ্বালা, নিত্য নতুন ফিরিস্তি। আজ এই লাগবে, কাল ওই জমা দিতে হবে। আরে বাবা মাকে ব্যস্ত রাখা আর কি। কিন্তু যে বাচ্চাগুলো বাংলা ভালো করে লিখতে পড়তেই শিখলো না, তারা কবিতা কি করে লিখবে? চিন্তিত মুখে মা বলেন, কারো কাছ থেকে জোগাড় করে দিতে হবে। অন্তরা রান্নাঘর থেকে বলে ওঠে, কি জানি বাবু, এ কেমন পড়াশোনা? কারো কাছ থেকে লিখিয়ে নিয়ে সেটা জমা দিলে বাচ্চারা আর কি শিখবে? চিন্তিত হয়ে বলেন শাশুড়ি মা, তাছাড়া বাংলা শিখলে সবাইকে কি কবি হতে হবে? নিজের মনেই বকবক করে চলেন তিনি। এসব কথা শুনে আকাশ চিন্তিত হয়ে পড়ে। তাহলে কাল স্কুলে কি জমা দেবে? বাংলা মিস তো বকবে। ঠাম্মি এসে সমস্যারও সমাধান করে দিলেন। বললেন, জানো তো দাদু ভাই, তোমার ঠাকুর দাদা স্কুলে বাংলা পড়াতেন। উনি কিন্তু খুব ভালো ছড়া বানাতে পারতেন। তারই অল্প অল্প মনে আছে আমার। তুমি খাতা কলম নিয়ে এসো, আমি চেষ্টা করে দেখি কতটুকু মনে আছে এই বুড়ি মাথায়। হ্যাঁ বলো ঠাম্মি, বলে আকাশবাবু খুব উৎসাহ নিয়ে কবিতা লিখতে বসে। কাঠবেড়ালি কাঠবেড়ালি, লাফালাফি করিস খালি, শিমুল ডালে নাচের তালে, মধুরী খোঁজ করিস, শুধুই ঘুরে মরিস। তারপরের কথাগুলো শাশুড়ি মা কিছুতেই মনে করতে পারছে না দেখে অন্তরে এগিয়ে এসে কিছু শব্দ জোড়াতালি দিয়ে একটা ছড়া তৈরি করে দেয়। অমল হেসে উঠে বলে, সবাইকে পড়াশোনা করিয়ে ছাড়লো তোর মিস, বল বাবু। সবাই একসঙ্গে হেসে ওঠে। হঠাৎ অমলের মনে পড়ে, মা বলছিল অন্তরার বাবার শরীর খারাপ। তাই অন্তরাকে জিজ্ঞেস করে, কেমন আছে তোমার বাবা? অন্তরা উদাস মুখে বলে, জানি না, আর ফোন করাই হয়নি। সে কি, ফোন করেও জানো নি কি অবস্থা এখন? বিস্মিত হয়ে অমল বলে,
অন্তরা গম্ভীর মুখে বলে, সময় পাইনি। তোমার অত চিন্তা হচ্ছে তো তুমি ফোন করে জানতে পারছো না? বলে অন্তরা গটগট করে রান্নাঘরের দিকে চলে গেল। অন্তরার রাগের কারণ বুঝতে না পেরে রান্নাঘরের দিকে চেয়ে থাকলো অমল। নারী চরিত্রকে স্বয়ং ঈশ্বরই বুঝতে পারেন না তো ছাপোষা অমলবাবু আপনি কোন ছাড়? অন্তরার এই এক দোষ, কখন যে কি মুডে থাকে এত বছর একসাথে থেকেও বুঝতে পারে না অমল। সেও রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। অনেকদিন ছাদে ওঠা হয় না। নিজের মনের অজান্তেই লিফটে উঠে টপ ফ্লোরের বাটন টিপে ছাদে উঠে যায় অমল। এদিকে অন্তরা রান্নাটা খানি গুছিয়ে মাকে ফোন করতে যায়। সত্যি অনেকটা দেরি হয়ে গেল, আরো আগে ফোনটা করতে হতো। ভাবতে ভাবতে অন্তরা মাকে ফোনটা লাগায়। ওপাশ থেকে মা বেশ স্বাভাবিক ও স্বস্তির স্বরে বলেন, বাবা ভালো আছে রে, ডাক্তার কাকু বলছিলেন ওটা গ্যাসের ব্যথা ছিল, কয়েকটা টেস্ট হলো, আরো কয়েকটা দিয়েছে, সময় মতো করিয়ে নিতে বলেছেন। অমল তো এখনই ফোন করেছিল, ওকে তো সব বললাম। ও কি বাড়িতে নেই? হ্যাঁ আছে, না মানে একটু বেরিয়েছে, এই দুরকম উত্তর দিল অন্তরা। তারপর বলল, ঠিক আছে মা, আমি সময় করে যাব, বাকি টেস্টগুলো আমি করিয়ে নিয়ে আসবো, কোনো চিন্তা করো না, এখন রাখি কেমন? বলে অন্তরা ফোনটা রেখে দেয়। মনে মনে খুশি হয় সে, অমল তাহলে বাইরে গিয়ে ফোন করেছে ও বাড়িতে। ঠিক সে সময় অমল ঘরে ঢুকলে অন্তরা ওর দিকে তাকিয়ে মুচকি হাসে। অমল কিছু বুঝতে না পেরে অবাক চোখে তাকায়। রাতে একসঙ্গে চারজন খেতে বসে। শাশুড়ি মাই আগে কথা বলেন, বৌমা কালকে কি তুমি ও বাড়ি যাবে বাবাকে দেখতে? ও বাড়ি শব্দটা শুনে অন্তরা চমকে যায়। শাশুড়ি মা তো সবসময় বলে তোমার বাপের বাড়ি। জানি না মা, এখনো কিছু ঠিক করিনি। বাবুকে ম্যাথসের টিউশনিতে ঢুকিয়ে সময় হলে একটু দেখা করে চলে আসব। অন্তরা কথাগুলো শাশুড়ি মাকে বলে, কিন্তু আমারও যে যেতে ইচ্ছে করছে তোমার বাবাকে দেখতে। হঠাৎ শাশুড়ি মা বলে ওঠেন। অমল অন্তরা দুজনেই অবাক হয়ে যায় মায়ের এই সিদ্ধান্তে। বিয়ের পর প্রথম প্রথম অন্তরার বাবা মা দুই বাড়ির সাথে সম্পর্ক স্বাভাবিক করতে কতবার তার শাশুড়ি মাকে যেচে নিমন্ত্রণ করেছেন, কতবার অমল অন্তরাও যেতে বলেছে, কিন্তু কোনো না কোনো বাহানায় শাশুড়ি মা এড়িয়ে গেছেন। অন্তরা বলে, আপনি সত্যি যাবেন মা? তারপর সবাই মিলে প্ল্যান করা হয় কখন কিভাবে যাওয়া যায়। আকাশবাবুও জেদ ধরলো, আমিও দাদুকে দেখতে যাব। মা সবসময় একা একাই চলে যায়, আমি কোনোদিন দাদুর বাড়ি যেতে পারি না। সবাই একসঙ্গে হেসে ওঠে। রবিবার সবাই মিলে ক্যাব বুক করে অন্তরার বাপের বাড়ি গেল। সে এক হই হই ব্যাপার। কে বলবে অন্তরার বাবাকে অসুস্থতার জন্য দেখতে আসছে? ওনারই উদ্দীপনা সবচেয়ে বেশি। আগের দিন থেকে শুরু হয়েছে বাজার, সকাল থেকে রান্নার তোড়জোড়, নিরামিষে আমিষে কত রকমের পদ। বাড়ির দরজায় গাড়ি থামতেই অন্তরার মা বাবা দৌড়ে এলেন। অন্তরা রেগে বলল, আস্তে বাবা, তোমার না শরীর খারাপ, পড়ে যাবে তো। আরে দাদু ভাইকে দেখে আমি এখন একদম ফিট হয়ে গেছি, বাবা হেসে বললেন। মা বললেন, আসুন বেয়ান, ভেতরে আসুন। হাত ধরে অন্তরার শাশুড়ি মাকে ভেতরে নিয়ে গিয়ে বসালো অন্তরার মা। ভেতরে ঢুকে অবাক হয়ে গেলেন অন্তরার শাশুড়ি মা। কি সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো বাড়ি। নিচতলায় শুধু বসার ঘর আর রান্নাঘর, ওপর তলায় বেডরুম, তার উপরে সিঁড়িঘর লাগোয়া চিলেকোঠায় নাকি ঠাকুর ঘর, আবার ছাদ বাগানো আছে। যদিও এখনো ওসব কিছু দেখা হয়নি, শুধু ড্রয়িং রুমেই বসেছে ওরা। আকাশবাবু তো এসেই এত বড় জায়গা পেয়ে হুড়োহুড়ি শুরু করে দিল। অন্তরা মায়ের সঙ্গে রান্নাঘরে ঢুকলো, আর অমল ছাদ বাগানটা দেখতে গেল শ্বশুর মশাইয়ের সঙ্গে। একা একা বসে শাশুড়ি মা চোখ বুলিয়ে চারপাশটা দেখতে লাগলেন। কত কথাই মনে পড়ছে আজ। চাকরি পাওয়ার পর যেদিন প্রথম অমল অন্তরার ছবি দেখালো বাড়িতে, অন্তরা সেন এই পুরো নামটা শুনে এক কথায় নাকচ করে দিয়েছিলেন তিনি। অমল কারণ জানতে চাইলে বলেছিল, তোর পাশে ওকে মানাবে না বাবু। শিক্ষিত মডার্ন ছেলের সামনে বলার সাহস হয়নি আমরা ব্রাহ্মণ আর ওরা কায়স্থ। চ্যাটার্জি বাড়িতে অন্য জাতের মেয়ে ঢুকবে, তার হাতের জল খেতে হবে, এই খোকলা জাত্যাভিমানেই এত ভালো বাড়ির মেয়েটাকে না দেখে নাকচ করেছিল বলে এখন নিজের মনে অনুতাপ হচ্ছে তার। শিক্ষিত নম্রভদ্র দায়িত্বশীল মেয়ে অন্তরা, সবচেয়ে বড় কথা কত ভালো পরিবারের মেয়ে। বড়লোক বাবার আদরের একমাত্র মেয়ে হয়েও কোনো ঔদ্ধত্য নেই। দিব্যি বড়লোক বাবার বাড়িতে এসে আরামে থাকতে পারে, কিন্তু তা না করে বাবুর ইএমআই এ কেনা ছোট ফ্ল্যাটে থেকেই সংসার সংগ্রাম করে চলেছে। মনে মনে ভাবেন, আমি নিজে খুঁজলেও আমাদের সমাজে এত ভালো মেয়ে পেতাম না।
মায়ের সঙ্গে ট্রে হাতে অন্তরা ঘরে ঢোকে। যদিও বেলা হয়ে গেছে, একেবারে ভাত খাবেন বলে শাশুড়ি মা শুধু শরবতের গ্লাসটাই হাতে নিলেন। তারপর পুরো বাড়িটা দেখার ইচ্ছে প্রকাশ করলে অন্তরা আর ওর মা মিলে ওনাকে ধরে ধরে ওপরের ঘরগুলো দেখাতে নিয়ে গেল। যেখানে যেমনটি দরকার ঠিক সেভাবেই সাজানো প্রতিটি ঘর। বেডরুমের পাশের একটা ঘরের বিশাল কাচের আলমারিতে তার চোখ আটকে যায়। মূলত এটা ছোটখাটো একটা লাইব্রেরি। অসংখ্য বইয়ের পাশাপাশি রামায়ণ, মহাভারত আরো নানান ধর্মগ্রন্থ বিরাজ করছে সেখানে। অন্তরার বাবা মার দুজনেরই বই পড়ার নেশা। অন্তরারও ছিল, কিন্তু এখন সংসারের চাপে ওসব ভাবতেই পারে না। অন্তরার মাই এসব জানালো। চিলেকোঠা ঠাকুর ঘর দেখে মনটা ভরে গেল। মার্বেলের সিংহাসনে অনেক ঠাকুর, আর রূপোর সিংহাসনে বাড়ির গোপাল অধিষ্ঠিত। সবকিছু নিখুঁতভাবে সাজানো গোছানো। আর ছাদ বাগানের তো কোনো তুলনাই নাই। অসংখ্য ফুল ফল পাতাবাহার থরে থরে সাজানো। কে করে এত সব? বিস্মিত হয়ে তিনি জানতে চাইলেন অন্তরার মায়ের কাছে। অন্তরার মা বলে, আর বলবে না দিদি, এই বাগান ওনার শখ। গত বছর রিটায়ারের পর যেন শখ আরো বেড়ে গেছে। এই নিয়ে ব্যস্ত থাকেন সারাটা দিন। ওই করেই তো মনে হয় ভারী টব তুলে নিয়ে বুকে ব্যথা করেছিল। দেখলেন তো কত ভয় পাইয়ে দিয়েছিল। বাগান দেখাশোনার জন্য একটি মালিকে রাখা হয়েছে, তা ওর কাজে নাকি পোষায় না। সবকিছু নিজের হাতে করবে। একদম কথা শোনে না, জানেন তো দিদি। আর আমি তো আমার ঠাকুর দেবতা, গল্পের বই এসব নিয়ে আমি ব্যস্ত থাকি। এভাবেই কেটে যাচ্ছে আমাদের বুড়ো বুড়িতে। মেয়ের তো আসার সময় হয় না, তাই এভাবেই আমরা নিজেকে ব্যস্ত রেখেছি বলে অন্তরার মা হাসেন। শাশুড়ি মা বলেন, খুব ভালো করেছেন। দুপুরের খাবারে এলাহি আয়োজন। কে এত সব করলো জানতে চাইলে অন্তরার মা বলেন, আমি সব চেষ্টা করেছি দিদি। আপনার মতো অত ভালো পারি না। খেয়ে দিয়ে বলুন কেমন হয়েছে। তবে আমাকে সাহায্য করার জন্য সর্বক্ষণের একটি মেয়ে থাকে সারাদিন, কিন্তু রাতেও চলে যায়। তাই তো অন্তরাকে বলেছিলাম, এই নিচটা পুরো ফাঁকা পড়ে থাকে, তোরা এখানেই চলে আয়। তাছাড়া এখান থেকে বাবুর স্কুলও আছে, কিন্তু ওরা আসবে না। তারপর অন্তরার মাই আবার বললেন, ছেলেকে কত ভালো শিক্ষা দিয়েছেন দিদি। তাই তো অমল সব কর্তব্য করে, কিন্তু শ্বশুর বাড়িতে থাকতে চায় না। সবই আপনার সুশিক্ষা। অন্তরার মায়ের মুখে ছেলের প্রশংসা শুনে মনে মনে গর্ববোধ করেন তিনি। বিকেলে ফেরার পালা। গত সপ্তাহেও সাঁতারে যাওয়া হয়নি, তাই অমল বলল, আমি ছেলেকে নিয়ে ওখানে নেমে যাব, তুমি মাকে নিয়ে ওই গাড়িতেই বাড়ি ফিরে যাবে, বুঝলে। অন্তরার মা বাবা কেউ তাদের ছাড়তে চাইছেন না, কিন্তু সকালে আবার অফিস স্কুল সব আছে, তাই থাকার উপায় নেই বলে সেখান থেকে বেরিয়ে এলো ওরা। অন্তরার মা আসার সময় মেয়েকে বলল, শোন অন্তু, মঙ্গলবার তোর জন্মদিন। সেদিন গোপালকে একটু পায়েস ভোগ দেব, সময় করে এসে একটু মুখে দিয়ে যাস, বুঝলি। অন্তরা মাথা নাড়ায়। গাড়িতে যেতে যেতে শাশুড়ি মা বলেন, পরশু তোমার জন্মদিন? অন্তরা হাসে। অমলকে মা বলেন, তুই ছেলেকে সাঁতারে ঢুকিয়ে ফিরে আয়, একটু দরকার আছে আমার। একটা জায়গাতে যেতে হবে, তারপর এসে দাদু ভাইকে নিয়ে একসাথে ফিরবো। অমল বিস্মিত হয়ে বলল, কোথায় যাবে? তোমার আবার কি দরকার আছে? আমি অন্তরাকে জন্মদিনে একটা গিফট দিতে চাই। অন্তরা ও অমল দুজনেই অবাক হয়ে তাকায়। আমাদের সংসারের গল্প কখনোই ফুরায় না। জীবনের নিত্যদিনের নানান ঘটনা, পাওয়া না পাওয়ার মান অভিমান, কখনো খুশি আবার কখনো বিষাদ আমাদের জীবনটাকে টক ঝাল মিষ্টির স্বাদে ভরিয়ে রেখেছে। সব পেলে নষ্ট জীবনের মতোই কিছু অপ্রাপ্তি আমাদের জীবনে যেন অপূর্ণতা দিয়ে ফাঁকটুকু পূর্ণ করে দেয়। তবু স্বপ্ন সাজিয়ে আমরা জীবনের পথে এগিয়ে চলি। না, অনেক কথা বলে ফেললাম, চলুন এবারে কাজের কথা মানে গল্পের মধ্যে ঢুকি। অবাক চোখে অন্তরা শাশুড়ি মায়ের দিকে চেয়ে আছে গাড়িতে। ছেলেকে সাঁতারে ঢুকিয়ে অমল গাড়িতে ফিরে আসলো। ভাগ্যিস অন্তরার বাবার পরিচিত, ওনাদের পাড়া ট্যাক্সি নিয়েছিল, তাই না হলে ক্যাব নিলে ছেড়ে দিয়ে আবার নতুন করে বুক করতে হতো। মা বললেন, ওয়াশিং মেশিনের দোকানে চল। অন্তরা অমল দুজনেই অবাক হয়ে যায়। অমল ভেবেছিল মা হয়তো কোনো ভালো শাড়ির দোকানে যেতে চাইবে, পছন্দ করিয়ে অন্তরাকে শাড়ি দিতে চাইবে জন্মদিনের উপহারে। অমল বলে, ওয়াশিং মেশিন কি হবে মা? মা বলল, এত ব্যস্ততার মধ্যে বৌমাকে হাতে কাচতে হয় সবার জামা কাপড়, ওর ওটার খুব প্রয়োজন। অমল হেসে বলে, তোমার বৌমাকে জিজ্ঞেস করো না আমি কিনতে চেয়েছিলাম কিনা, ওই কিনতে দেয়নি, বলে নাকি শুধু শুধু এতখানি জায়গা দখল করে নেবে। জিজ্ঞেস করো ওকে, সে দখল করুক, তবু ওকে আমি ওটা দেবই। তুই দোকানে চল, মা বললেন। অজান্তে অন্তরার চোখ ভিজে যায়। যে শাশুড়ি মা তাকে মেনে নিতেই চাননি, আজ তার সুবিধার কথা ভেবে এত সুন্দর একটা উপহার দিচ্ছেন। কতখানি ভালোবাসা থাকলে এমন দৃষ্টি দিয়ে একটা উপহারের কথা ভাবতে পারেন।
মনে মনে শাশুড়ি মাকে কৃতজ্ঞতা জানায় সে। অমল কিনে দিতে চেয়েছিল ঠিকই, কিন্তু ফ্ল্যাটের ইএমআই, বাইকের লোন, ছেলের দামি স্কুলের ফিস এসব ভেবেও কিছুতেই কিনতে দেয়নি। দোকানের সবচেয়ে নামি দামি কোম্পানির একটা ওয়াশিং মেশিন পছন্দ করে মা নিজের এটিএম কার্ডটা ছেলের হাতে দেন। বাড়ি ফিরতে না ফিরতেই হাওড়া থেকে মায়ের কাছে দাদার ফোন আসে। এত টাকা কিসে খরচ হলো সে কথা জিজ্ঞেস করাতে মা বিরক্ত হয়ে বললেন, দেখ কমল, আমি আমার টাকা কিসে খরচ করলাম সে কৈফিয়ত তোকে আমি দেব না। তোর মেয়েদের জন্য যখন খরচ করি তখন তো কিছু বলিস না। আর কি বললি, বড় বৌমা একা সামলাতে পারছে না, সে আর কি করা যাবে, এটা আমার ছোট ছেলের ফ্ল্যাট, এখানেও তো আমাকে থাকতে হবে। কথাগুলি বলে রাগে গজগজ করতে করতে মা ফোনটা কেটে দিলেন। অন্তরার খুব খারাপ লাগলো। ভাসুর ঠাকুর মাকে শুধু শুধু কথা শোনালেন ওই ওয়াশিং মেশিনটার জন্য। রাত্রে খাবার টেবিলে মা অমলকে বললেন, অফিস থেকে একবেলার ছুটি নিয়ে আমাকে রেখে আসতে পারবি বাবু? ঠাকুমার চলে যাওয়ার কথা শুনে আকাশের মনটা খারাপ হয়ে যায়। ঠাকুমাকে বলে, ও ঠাম্মি, তুমি যে বলেছিলে আমাদের বাড়িতে অনেক দিন থাকবে, তাহলে এখন চলে যেতে চাইছো কেন? অমলও বলে, কেন মা, দাদা কি বললো যে তুমি এত তাড়াতাড়ি চলে যেতে চাইছো? কিছু বলেনি রে, কিন্তু অনেকদিন তো হলো বাড়ির বাইরে আছি, বড় বৌমাও অতদিকে তাল রাখতে পারে না, আমার গোপালেরও অযত্ন হচ্ছে। এখন যাই, আবার মন খারাপ হলে চলে আসবো, আর না আসতে পারলে তোরা গিয়ে দেখে আসবি আমাকে। আর আমার দাদু ভাইও তো বড় হয়ে যাচ্ছে, ওই ঠিক চলে যাবে ওর ঠাম্মিকে দেখতে। কি রে দাদু ভাই, আসবি তো এই বুড়ি ঠাকুমাকে দেখতে? আকাশের দিকে তাকিয়ে মা বললেন কথাগুলো। আকাশ বলে, হ্যাঁ যাবো তো, কিন্তু তুমি আবার আসবে তো ঠাম্মি? হ্যাঁ দাদু ভাই, অবশ্যই আসবো, তুমি কথা দাও খুব মন দিয়ে লেখাপড়া করে মায়ের স্বপ্ন পূরণ করবে, তখন আমি আবার আসবো। রাত্রিবেলায় অন্তরা অমলের বুকে মাথা রেখে কেঁদে ফেলে। নিখাদে কান্নার কারণ অমল বুঝতে পারে না। 3-4 দিন পরে অমল একদিনের ছুটি নেয়, আকাশকে স্কুলে দিয়ে এসে মাকে বাড়িতে রাখতে যাবে। বিদায় বেলায় অন্তরার চোখে জল দেখে শাশুড়ি মাও কেঁদে ফেলেন। বলেন, নিজের সন্তানকে নিয়ে সকল মা বাবারই অনেক স্বপ্ন থাকে, সঠিক পরিচালনায় তার বেশিরভাগটাই পূরণ হতে বাধ্য, কিন্তু সন্তানের স্বপ্নে বিভোর হয়ে নিজেদেরকে কষ্টে রেখো না বৌমা। একটাই তো জীবন, তোমরাও বাঁচো, দাদু ভাইকে ওর মতো করে বড় হতে দাও, মাথার মধ্যে অত চাপ নিও না, মাঝে মাঝে ওকেও ছাড়ো। আর অত অধৈর্য হলে চলবে না, সময় হলে একদিন ঠিক স্বপ্ন পূরণ হবেই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।